Assalamu alaikum. Welcome my dear students and viewers to my YouTube channel Online English Home Tutor. আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে টেন্স। আমরা জানি টেন্স অর্থ হচ্ছে সময় বা কাল। এই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। তাই ইংরেজি ভাষা ভালো করে শিখতে হলে আমাদের টেন্স জানতে হবে। অবশ্যই টেন্স জানতে হবে। শর্টকাট কোনো নিয়মে না, একেবারে বিস্তারিত ভালো করে আমাদের টেন্স জানতে হবে। এই জন্য আমি শর্টকাট কোনো ভিডিও করি না, যা করি বিস্তারিত, যাতে সবার কাজে লাগে। ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টাইম বা সময়। এই জন্য টেন্স এর কাজ হচ্ছে ভার্ব এর সময় নির্ধারণ করা। তো আমরা বোর্ড থেকে দেখব যে টেন্স কি। প্রথম আমার প্রশ্ন হচ্ছে টেন্স কি বা টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে ভার্ব এর ফর্ম, যা ভার্ব বা ক্রিয়া সম্পাদনের সময় কে বোঝায়। অর্থাৎ টেন্স is the form of verbs that denotes the action, event or state of verbs. So tense দ্বারা বোঝায় ভার্ব এর কাজ কখন সম্পূর্ণ হয় বা হবে বা হচ্ছে, এই ধরনের বিষয়টাকে। অর্থাৎ টেন্সের কাজই হচ্ছে ভার্বের সময় নির্ধারণ করা। ওকে, তো আমরা দেখলাম। এরপর দেখবো টেন্সের কাজ কি। ভার্ব এর সময় নির্ধারণ করা টেন্সের কাজ। তো আমরা এখানে একটা প্রমাণ দেব কিভাবে টেন্স ভার্বের সময় নির্ধারণ করে, তার একটা প্রমাণ আমরা এখান থেকে দেখে নেব। যেমন এখানে বাক্য আছে আই ইট রাইস। এখানে সাবজেক্ট আই, ইট হচ্ছে ভার্বের ওয়ান, আর রাইস হচ্ছে অবজেক্ট। আই অ্যাট রাইস, আই শ্যাল ইট রাইস। এই বাক্যে এরা সবাই কি সাবজেক্ট, আর এই বাক্যে এই হচ্ছে কি, এরা হচ্ছে কি ভার্ব, আর এই হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এই তিনটা বাক্যের সাবজেক্ট কিন্তু তিনটাই এক, অবজেক্ট কিন্তু তিনটাই এক, কিন্তু চেঞ্জ হয়েছে কি, চেঞ্জ হয়ে গেছে শুধু ভার্ব। ইট হয়ে গেছে অ্যাট, আর অ্যাট থেকে চেঞ্জ হয়ে আসছে শ্যাল ইট। অর্থটা আমরা বুঝে নেই। আমি ভাত খাবো, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম। আর এটার অর্থ হচ্ছে আমি ভাত খাবো। তো দেখি যে শুধুমাত্র এই সময় চেঞ্জ হয়ে গেছে কিভাবে, শুধু এই ইট অর্থাৎ ভাত চেঞ্জ হওয়ার কারণে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ইট যখন চেঞ্জ হয়ে অ্যাট হয়ে গেছে, তখন কি সময়টা চেঞ্জ হয়ে গেছে। ভাত খাই আর খেয়েছিলাম কি একই কথা, দুটা কিন্তু সময় ভিন্ন। এরপর আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। এই শ্যাল অ্যাট হওয়াতে সময় কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু ঠিকই আছে, কোনো পরিবর্তন ঘটে নাই। এতে প্রমাণ হয় যে টেন্সের কাজ হচ্ছে কি ভার্বের সময় নির্ধারণ করা। ওকে, এরপর আমরা দেখব টেন্স কত প্রকার। আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার। কত প্রকার? টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে বুঝি আমরা বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আর এই প্রত্যেকগুলো টেন্সকে আবার কি করা যায়, চার ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে কি হয়, প্রত্যেক টেন্সকে চার ভাগে ভাগ করলে মোট টেন্স হয় 12টা। তো এখন দেখবো টেন্স শিখতে আমাদের কি লাগবে। টেন্স শেখার জন্য আমাদের কিছু এলিমেন্টস লাগবে, কিছু বিষয় আমাদের জানতে হবে, তাহলে আমরা টেন্স শিখতে পারবো। আমরা অনেক সময় কি করি,
সরাসরি টেন্স শিখতে যাই, অনেক সময় আমরা ক্লাস 6 এর স্টুডেন্ট 5 এর স্টুডেন্টকে আমরা সরাসরি টেন্স শেখাতে যাই, এতে কি হয়, সমস্যা হয়। যারা এই বিষয়গুলো না জানে, সেই বিষয়গুলো কি আমরা দেখব। টেন্স শিখতে কি লাগবে, আমরা জানি টেন্স শিখতে আমাদের লাগবে নাম্বার ও পার্সন। নাম্বার পার্সন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ওকে, এবার ভার্বস, কাইন্ডস অফ ভার্বস, স্পেশালি আমাদের অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এই দুটা খুবই জরুরি টেন্স শেখার জন্য। এরপরে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ভার্বের ফর্ম সম্পর্কে তাকে ধারণা থাকতে হবে। তা না হলে সে টেন্স পরিবর্তন, সংযোজন, পরিবর্তন এটা সে পারবে না। কারণ বাক্য একটা থেকে আর এক জায়গায় পরিবর্তন হয়ে যাচ্ছে, সংযোজন হয়ে যাচ্ছে। টেন্সের কাজ কিন্তু এগুলো এই জন্য আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার জানতে হবে, তাহলে আমরা টেন্স ভালো করে শিখতে পারবো। ওকে, এখন আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স এর বিভিন্ন গঠন নিয়ে এবং এটা কিভাবে গঠন করা হয় এবং একটা থেকে আরেকটা কিভাবে পরিণত করা যায় সেটা আমরা দেখবো। প্রথমে আমরা দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো এখানে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি হবে, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেম কথা, সাবজেক্ট এবং অবজেক্ট আছে, শুধুমাত্র ভার্ব চেঞ্জ হয়ে গেছে। এখানে ভার্বের 1, এখানে ভার্বের কি 2। এবার যাচ্ছি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে। গঠন হবে সাবজেক্ট, শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, তো এই যে টেন্সের গঠনগুলো শুধু ভার্ব পরিবর্তন হচ্ছে এবং সাবজেক্ট এবং অবজেক্ট দুই পাশে দুজন ঠিকই বসে আছে। তো দেখবো এই বাক্যগুলো কিভাবে নেগেটিভ করা হয়, কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা হয়, এটা আমাদের জানতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের কি লাগবে, যে নেগেটিভ গঠন সাবজেক্ট, এরপর ডু নট অথবা ডাজ নট, ভার্বের বেস ফর্ম, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ডু নট, ডাজ নট কোথায় বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়। ঠিক তেমনি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি করতে হবে, ডু নট না বসে ডাজ নট বসাতে হবে। ওকে, এক্ষেত্রে আমাদের কি হবে, ডাজ নট হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ওকে, এবার যাব আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠন কি হবে। সাবজেক্টের পরে বলবে ডিড নট, কি বলবে, ডিড নট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় ডু নট, ডাজ নট, আর পাস্ট টেন্সে হয় শুধু ডিড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি পাস্ট টেন্সে কি হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়, কিন্তু এখানে নেগেটিভ করলে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডু নট, ডাজ নট, ডিড নট, এরপর সবসময় ভার্বের বেস ফর্মটাই বসে। ওকে, এরপর এক্সটেনশন। এরপর যাব আমরা ফিউচার টেন্সে। নেগেটিভ গঠন কি হবে, সাবজেক্ট, শ্যাল বা উইল, এরপর নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে গেলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। এরপর দেখবো আমরা ইন্টারোগেটিভ গঠন, অর্থাৎ প্রশ্ন, যে বাক্য দ্বারা কি করা হয়, প্রশ্ন করা হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কিভাবে ইন্টারোগেটিভ করা হয়। ওকে, তো ইন্টারোগেটিভ গঠন করতে হলে কি করতে হবে, বাক্যের শুরুতে ডু অথবা ডাজ বসাতে হবে। এখানে ঠিক একই কথা, থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আর বাকি সব ক্ষেত্রে ডু। এরপর সাবজেক্ট, এবার ভার্বের বেস ফর্ম, এই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না, শুধু বেস ফর্মটাই বসাতে হবে। এরপর অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এরপর যাচ্ছি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ গঠন কি হবে। বাক্যের শুরুতে ডিড, বাক্যের শুরুতে কি বসবে, ডিড বসবে, কারণ বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে সাবজেক্ট, তারপর তারপর হবে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এভাবে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম গঠন করতে হবে। এরপর যাই আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে, এই শ্যাল বা উইল বাক্যের শুরুতে আনতে হবে, আর বাকি যা আছে বসায় প্রশ্নবোধক চিহ্ন দিলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এরপর যাচ্ছি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ গঠন কিভাবে করতে হবে আমরা দেখে নিই। নেগেটিভ ইন্টারোগেটিভ গঠন করতে হলে যে কি করতে হবে, বাক্যের শুরুতে ডন বা ডাজেন, শুরুতেই ডন অথবা ডাজেন অর্থাৎ নট যোগ করে দিতে হবে,
তারপর সাবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম এবং অবজেক্ট বা আদার্স, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এরপর যাচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠন, নেগেটিভ ইন্টারোগেটিভ গঠন কি হবে সেটা আমরা দেখব। বাক্যের শুরুতে ডিডেন্ট, কি বসাতে হবে? ডিডেন্ট। তারপর সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা ফিউচার টেন্স কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করব দেখি আমরা। শ্যান্ট সংক্ষেপে হয় কি? শ্যান্ট অথবা ওন্ট। এরপর সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা আদার্স, প্রশ্নবোধক চিহ্ন। এরপর আমরা এক্সাম্পল দেখবো এবং প্রত্যেকটা বুঝবো। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ গঠন, হাসান প্লেস ফুটবল, সাবজেক্ট থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট কি? থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার। যার কারণে ভার্বের সাথে এস বা ইস যোগ হয়। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই নিয়মটা প্রযোজ্য। ওকে, হাসান প্লেস ফুটবল, এই বাক্যটাকে আমরা পাস্ট টেন্সে করলে কি হবে? হাসান প্লেড ফুটবল। ফিউচার টেন্সে করলে কি হবে? হাসান উইল প্লে ফুটবল। তো আমরা এটাকে নেগেটিভ করব। নেগেটিভ করলে কি হবে? সাবজেক্ট হাসান, এরপর ডাজ নট, কি হবে? ডাজ নট, ভার্বের বেস ফর্ম প্লে। এখানে এস বা ইএস যোগ হবে না, শুধু বেস ফর্মটা বসবে, তারপর ফুটবল। ওকে, তো এই বাক্যটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি, অর্থাৎ হাসান প্লেস ফুটবলকে ইন্টারোগেটিভ করলে কি হবে? ডাজ। কি হবে? ডাজ। কেন ডাজ হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ। এবার সাবজেক্ট হাসান প্লে ফুটবল, প্রশ্নবোধক চিহ্ন। এস বাই এস এখানেও যোগ করা যাবে না। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ করব, কি হবে? এই ডাজের সাথে নট যোগ করতে হবে। ডাজেন্ট হাসান প্লে ফুটবল। যদি এখানে হাসান না থেকে আই থাকতো তাহলে কি হতো? যেখানে আমরা ডাজেন্ট দিছি বা ডাজ দিয়েছি সেখানে ডু বসতো, কারণ সাবজেক্ট ফার্স্ট পারসন হতো। যেমন আই প্লে ফুটবল। নেগেটিভ করলে কি হবে? আই ডু নট প্লে ফুটবল। ইন্টারোগেটিভ করলে কি হবে? ডু আই প্লে ফুটবল। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে? ডট আই প্লে ফুটবল। ওকে, এভাবে কি করতে হবে? সাবজেক্ট চেঞ্জ হয়ে গেলে এভাবে করতে হবে। এবার দেখি আমরা এই বাক্যগুলো পাস্টের নেগেটিভ কি হবে। হাসান ডিড নট, কি বলবে? ডিড নট। কারণ পাস্ট টেন্স কে নেগেটিভ করতে হলে আমরা গঠন কি লিখছিলাম? সাবজেক্ট প্লাস ডিড নট। সাবজেক্ট প্লাস কি আছে? ডিড নট। তারপর ভার্বের বেস ফর্ম আছে প্লেড, করতে হবে কি? প্লে। কি করতে হবে? প্লে। অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসাতে হবে বা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এখানে আর পাস্ট ফর্ম বসানো যাবে না। এটা ছিল পাস্ট ফর্ম। সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট ছিল, এটাকে আমরা কি করলাম? সাবজেক্ট, এরপর ডিড নট, ভার্বের বেস ফর্ম V1, এরপর অবজেক্ট ফুটবল। ওকে, এবার আমরা এটাকে কি করবো? ইন্টারোগেটিভ করবো। ইন্টারোগেটিভ করলে আমাদের কি করতে হবে? বাক্যের শুরুতে ডিড আনতে হবে। কি আনতে হবে? ডিড আনতে হবে। ডিড হাসান প্লে ফুটবল। ওকে, নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে? এই ডিড এর সাথে নট যোগ করতে হবে, কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত ফর্মে। ওকে, আমরা দেখব কি হবে। ডিডেন্ট হাসান প্লে ফুটবল। সেম এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। অর্থাৎ ডু ডাজ ডিড বাক্যের শুরুতে থাকলেও ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ওকে, এবার আমরা দেখব ফিউচার টেন্স কিভাবে করতে হবে। হাসান উইল প্লে ফুটবল, এটাকে আমরা নেগেটিভ করলে কি হবে? হাসান উইল নট প্লে ফুটবল, প্লে ফুটবল। ওকে, ইন্টারোগেটিভ করলে কি হবে? যে শুধু উইলটা বাক্যের শুরুতে নিয়ে আসবো। উইল হাসান প্লে ফুটবল। ইন্টারোগেটিভ করলে কি হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে? আমরা এটাকে ওন্ট করে দেব। ওন্ট হাসান
প্লে ফুটবল প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আমরা কি করব, এইভাবে একটা থেকে আরেকটা চেঞ্জ করতে পারবো। আমাদের শিখতে হবে কিভাবে প্রেজেন্ট থেকে ওই বাক্যটাকে পাস্ট টেন্সে নেওয়া যায়, আবার ফিউচার টেন্সে নেওয়া যায়, একটা থেকে আরেকটা কনভার্ট করতে হবে, পরিবর্তন করতে হবে, এটা আমাদের শিখতে হবে। ওকে, আমরা আরো কিছু উদাহরণ দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে ওই বাক্যগুলো আমরা কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে স্থানান্তর করব এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে কিভাবে ফিউচার টেন্সে আনবো, অথবা আমরা ভাইস ভার্সা করব। অর্থাৎ আমরা এক্সাম্পলগুলো দেখলে হয়তো আরো বেশি বুঝবো। দেখে নিই যে প্রথমে আছে আই লার্ন ইংলিশ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি অবজেক্ট। তো এই টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে করলে কি হবে? আই লার্নড ইংলিশ। কি হবে? আই লার্নড ইংলিশ, সাবজেক্ট ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এভাবে পাস্ট টেন্সে পরিণত হলো। হি ডাজ নট লার্ন ইংলিশ, এটাকে পাস্ট টেন্স করলে কি হবে? হি ডাজ নট লার্ন ইংলিশ। এটা নেগেটিভ ফর্মে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোন ফর্মে আছে? নেগেটিভ ফর্মে আছে। এটাকে নেগেটিভ করলে কি হবে? পাস্টে নিয়ে হি ডাজ নট, এখানে হবে ডিড নট। এখানে ছিল ডাজ নট, কি ছিল? ডাজ নট, আর এখানে হবে কি ডিড নট। তারপর ভার্বের কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। লার্ন ইংলিশ, সে ইংলিশ শিখে না, সে ইংলিশ শিখে নাই। শিখে না অর্থাৎ বর্তমানকালে যেটা হয় বা হচ্ছে, অথবা বর্তমানকালে সাধারণত যেটা ঘটে, ওটাই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সে ইংলিশ শিখে না, আর সে কি ইংলিশ শিখে নাই, অর্থাৎ অতীতে সে ইংলিশ শিখে নাই। ওকে, এরপর দেখি ডু দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার, সে কি নদীতে মাছ ধরে, সরি তারা কি নদীতে মাছ ধরে? তো এটাকে আমরা পাস্ট টেন্স করলে কি হবে? যে ডিড, শুধু ডুর জায়গায় কি হবে? ডিড। দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার, ইন দ্য রিভার। ডিড দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার, তারা কি নদীতে মাছ ধরেছিল? অর্থাৎ প্রেজেন্ট টেন্স দিয়ে কি বলা হয়েছে? ডু দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার, তারা কি নদীতে মাছ ধরে, অর্থাৎ আনসার হয়েছে তারা কি মাছ ধরে কিনা, তারা মাছ ধরে, এরকম কিছু ঘটনা আছে কিনা। তো আর এটা কি ডিড দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার, তারা কি নদীতে মাছ ধরেছিল, অর্থাৎ তারা মাছ ধরছিল কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা কি পাস্ট। এরপর ডাজেন্ট মিথিলা গো টু স্কুল, মিথিলা কি স্কুলে যায় না, অর্থাৎ সে স্কুলে যায় কিনা, পড়াশোনা করে কিনা, এরকম একটা প্রশ্ন করা হয়েছে। পাস্ট টেন্স হলে কি হবে? ডাজেন্ট এর জায়গায় কি হবে? ডিডেন্ট। কি হবে? ডিডেন্ট মিথিলা গো টু স্কুল। এটা অর্থ কি হচ্ছে? এটা অর্থ হচ্ছে এরকম, ডিডেন্ট মিথিলা গো টু স্কুল, মিথিলা কি স্কুলে যায় নাই, অর্থাৎ সে স্কুলে গিয়েছিল কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। ওকে, তো এই বাক্যগুলো যদি আমরা পাস্ট ফিউচার টেন্সে নিয়ে আসি তাহলে কি হবে? সবগুলো বাক্য যদি আমরা ফিউচার টেন্সে আনলে কি হবে? এইটা আমরা প্রথমে আই লার্ন ইংলিশ, এটা কি হবে? ফিউচার টেন্সের গঠন কি? শ্যাল, আই শ্যাল লার্ন ইংলিশ, অর্থাৎ আমি ইংলিশ শিখবো। সাবজেক্ট শ্যাল বা উইল হয়, ভার্ব প্রেজেন্ট ফর্ম আদার্স। আমি ইংলিশ শিখবো। আর এখানে বলা হয়েছে কি আমি ইংলিশ শিখি, অর্থাৎ এটা আমি শেখা শুরু করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কোনো কাজ সমাপ্তি বোঝায় না, কোনো কাজ কি বোঝায় না? যে সমাপ্তি বা শেষ হয়ে গেছে, এগুলো বোঝায় না। ওকে, তো শিখি সাধারণভাবে যা ঘটে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরা হয়। ওকে, তো পরেরটা দেখি, হি ডাজ নট লার্ন ইংলিশ, এটা নেগেটিভ বলে কি হবে? হি উইল নট লার্ন ইংলিশ। এটা অর্থ কি দাঁড়ায়? সে ইংলিশ শিখবে না, অর্থাৎ তার শেখার কোনো
আগ্রহ নাই অথবা ভবিষ্যতে সে শিখবে না। ওকে, এরকম। তারপরে ডু দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার, এটাকে যদি আমরা কি করি ফিউচার করি, তাহলে আমরা কি করতে হবে, উইলটাকে আগে নিয়ে আসতে হবে। উইল দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার, অর্থ কি তারা কি নদীতে মাছ ধরবে আর ধরবে কিনা জানতে চাওয়া হয়েছে। এরপরে ডাজেন্ট মিথিলা গো টু স্কুল, এটাকে আমাদের ফিচার করি, তাহলে কি হবে, ওন্ট মিথিলা গো টু স্কুল, মিথিলা কি স্কুলে যাবে না, অর্থাৎ সে যাবে কি যাবে না সেটা জানতে চাওয়া হয়েছে। এভাবে আমরা একটা টেন্স থেকে আরেকটা টেন্সে কি করব, স্থানান্তর করা শিখবো, তাহলে আমাদের টেন্সের শেখাটা খুব ভালো হবে। এরপরে আমরা অনেক সময় দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, am is আর হ্যাভ হ্যাজ থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে was were had থাকে, এরপরে নাউন থাকে। এইভাবে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা একটু দেখি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এরকম গঠন হয়, সাবজেক্ট am is আর হ্যাভ হ্যাজ, নাউন বা আদার্স ওয়ার্ড এরকম বসে। যেমন আই am a স্টুডেন্ট, এখানে যে am এটা হচ্ছে মূল ভার্ব, এটা কি মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এটা এই বাক্যে অক্সিলারি ভার্ব না। ওকে, তো এইটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর নাউন আছে, কি আছে নাউন, স্টুডেন্ট, কি আছে স্টুডেন্ট। এরপরে আই হ্যাভ এ স্মার্টফোন, এখানে কি আছে আই হ্যাভ এ স্মার্টফোন, এখানে হ্যাভ প্রিন্সিপাল ভার্ব, কি ভার্ব প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, আর এটা হচ্ছে আদার্স বা অবজেক্ট। ওকে, দে আর ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এখানে সাবজেক্ট দে এবং প্রিন্সিপাল ভার্ব এখানে, আর এরপরে এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। এরকম গঠন হতে পারে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এরপর নাউন, এভাবেও ক্রমান্বয়ে বসতে পারে। এরপর আমরা পাস্ট টেন্সে দেখি, পাস্ট টেন্সে কি আছে, যে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার বা হ্যাড, নাউন বা আদার্স ওয়ার্ড দাও দিয়ে কি করা যায়, যে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করা যায়। ওকে, যেমন হি ওয়াজ আ গুড স্টুডেন্ট, সে ভালো স্টুডেন্ট ছিল, এখন কিন্তু নেই। তারপর দে হ্যাড আ নাইস কার, তার সুন্দর একটা গাড়ি ছিল, কিন্তু এখন নেই। অর্থাৎ এইভাবে আমরা কারো কিছু ছিল, কেউ কিছু ছিল বা কারো কিছু ছিল অর্থে ওয়াজ ওয়ার অথবা হ্যাড ব্যবহার করি। আর প্রেজেন্ট টেন্সে আছে বা নাই অর্থে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি। যেমন আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেক সময় আমরা কি বলি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেন এরকম ভুল করি আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আসলে তা না। হ্যাভ হ্যাজ থাকলে অবশ্যই মূল ভার্বে কি থাকতে হবে, ভিথি থাকতে হবে, কিন্তু এখানে এটা নেই। তো এই ছিল টেন্স নিয়ে মোটামুটি ধারণা। তো আমরা আর কিছু ধারণা হয়তো দেখব, যেমন যদি আমরা ডু দ্বারা প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করি তাহলে কি হবে, যেমন আই ডু ইট, যেমন আমরা এখানে লিখলাম যে আই ডু ইট, এটাকে যদি নেগেটিভ করি কি হবে, এটা নেগেটিভ বলে কি হবে, নেগেটিভ আমরা জানি কি যে সাবজেক্ট প্লাস ডু নট, ডু নট আই ডু নট ডু ইট। যদি বলা হয় এটাকে পাস্ট টেন্স নিলে কি হবে, আই ডিড ইট, এই বাক্যটা যদি পাস্ট টেন্স নিয়ে যাই, এটাকে পাস্ট টেন্স নিয়ে গেলে কি হবে, আই ডিড ইট। এটা নেগেটিভ করতে বলে কি হবে, আই ডিড নট ডু ইট, তাই না? এভাবে আমাদের করতে হবে। যদি এই বাক্যটাকে কি বলতে বলা হয়, যে এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ করব কি হবে, যেমন আই ডু ইট, ডু আই ডু আই ডু ইট, ডু আই ডু ইট। তো এটাকে বলা হয় ইন্টারোগেটিভ করার জন্য, তাহলে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ডিড ইট, তাহলে কি হবে ডিড আই ডু ইট, তাই না? এইভাবে কি করতে হবে, আমাদের গঠন অনুসারে আনতে হবে। আমরা জানি কি বসে ইন্টারোগেটিভ করলে ডু অথবা ডিড বাক্যে শুরুতে বসাতে হবে, প্রেজেন্ট টেন্সে ডু ডাস, পাস্ট টেন্সে ডিড। এভাবে আমাদের কি করতে হবে,
চর্চা করতে হবে, বেশি বেশি চর্চা করতে হবে। এবং কোনো সমস্যা হলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন, আমরা এটাকে আরো সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ যে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আল্লাহ হাফিজ।